জাপানি প্রযুক্তিতে তৈরি যমুনা রেল সেতুর উদ্বোধন আর কিছুক্ষণ পর উত্তরবঙ্গের উন্নয়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ধর্ষণ মামলার দীর্ঘসূত্রতায় শাস্তি হয় না ৯৫% আসামির। নানা জটিলতায় মামলা ঝুলে থাকে বছরের পর বছর। ডিএনএ ল্যাবগুলো আরও আধুনিক করার পরামর্শ। নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরও অন্যান্য ধরনের কাজ করা যায়, সেই ইকুইপমেন্টগুলো কেনা, তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে। ভিন্ন রকম বিশ্ববিদ্যালয় হচ্ছে 7 কলেজ। ঐতিহ্য ধরে রাখতে বহাল থাকছে পূর্বের নাম। 5টি কলেজে আগের মতোই চলবে মাধ্যমিকের পড়াশোনা। 7 কলেজের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, এটা কিন্তু থাকবে। যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে ছিল এতদিন পর্যন্ত, তারা কিন্তু এখনো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে খুলছে যমুনা রেল সেতু। সেতুর পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে বেলা 11টা 20 মিনিটে অতিথিদের নিয়ে পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি বিশেষ ট্রেন। এ উপলক্ষে ইব্রাহিমাবাদ স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। পরে সয়দাবাদ স্টেশনে সংবাদ সম্মেলন করা হবে। দেশের বৃহত্তম এই রেল সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গের সাথে রাজধানীর রেল যোগাযোগ আরও মসৃণ হবে। আগে যমুনা সেতু পার হতে সব মিলিয়ে ট্রেনের সময় লাগত আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো। নতুন এই রেল সেতুতে সময় লাগবে মাত্র 3 থেকে 4 মিনিট। সেতুতে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুতে সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে। দীর্ঘসূত্রতায় প্রায় 95% আসামির শাস্তি হয় না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়। পুলিশ প্রতিবেদন ও সাক্ষী জটিলতায় বেশিরভাগ মামলা বছরের পর বছর ঝুলে থাকে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। অপরদিকে ডিএনএ ফলাফলের উপর পুলিশ প্রতিবেদন নির্ভর করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জটিলতা এড়াতে ডিএনএ ল্যাবগুলোকে আরও আধুনিক করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিয়াদ রায়হানের রিপোর্ট। সম্প্রতি ঠাকুরগাঁয়ে এক শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় ওই স্কুলেরই এক শিক্ষককে। আদালত চত্বরে যাকে বেদম প্রহার করে স্থানীয়রা। এই ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এই মামলার তদন্ত ও কবে নাগাদ বিচার শুরু হতে পারে সেটা জানতে সরেজমিন ঠাকুরগাঁয়ে যায় যমুনা টেলিভিশন। জেলা হাসপাতালে হয় ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা। সেখানকার চিকিৎসকরা বলছেন, এরই মধ্যে ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। ভ্যাজাইনাল সোয়াব অ্যানালিসিস পরীক্ষা, সেটার রিপোর্টও আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল। সেটাও আমরা দিন 2-1-এর মাঝে পেয়ে যাই। এই অংশটুকু আমাদের বেশ তাড়াতাড়ি হয়, কিন্তু ডিএনএ প্রোফাইলিংয়ের যে অংশটুকু, সেটা আসলে অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে। কারণ ওখানে আমাদের যে পরিমাণ যে মামলা বা যে পরিমাণ, তার চেয়ে সেই পরিমাণ হয়তো কর্মদক্ষতা কম। মামলাটির বিচার শুরুর বিষয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জানান, বিষয়টি নির্ভর করে পুলিশ প্রতিবেদনের উপর। এই মামলায় পুলিশ যদি এটার আইনের এই বিধানটুকু অনুসরণ করে, ওনারা 15 কার্য দিবসের মধ্যেই ওনারা তদন্ত প্রতিবেদনটা দিয়ে দিতে পারে। তদন্ত প্রতিবেদনটা দিলেই এই মামলাটা বিচারের জন্য আমাদের নারী শিশু ট্রাইব্যুনালে চলে আসবে। পুলিশ বলছে, চাইলে একদিনেই প্রতিবেদন দেওয়া সম্ভব, কিন্তু তার আগে ডিএনএ পরীক্ষার ফলাফল পাওয়া জরুরি। মেডিকেল সার্টিফিকেট আছে, এমসি যাকে বলে, তারপরে ডিএনএ টেস্টের বিষয় আছে। এগুলো প্রাপ্তি সাপেক্ষে যত দ্রুত পাবো আমরা তত দ্রুত পুলিশ রিপোর্ট দিয়ে দিব। আর তদন্ত কার্যক্রম দ্রুতই চলছে, এখানে কোনো গ্যাপ যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার ফলাফল পেতে ঠিক কতদিন সময় লাগতে পারে সিআইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানালেন, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসও লেগে যায় পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে। আমার সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে যতটুকু সময় লাগে সেটা তো ভাই আমাকে দিতেই হবে। তারপর প্রায়োরিটি বেসিসে কোনো সেনসিটিভ মামলা হলে ওইটার কাজ আমরা আগে শুরু করে থাকি। ঢাকার পাবলিক প্রসিকিউটর জানান, দেরি হলে অধিকাংশ মামলারই সাক্ষী পাওয়া যায় না, নষ্ট হয় আলামত। ফলে আসামি সাজা পাওয়ার পরিবর্তে খালাস পায়। আমাদের দেশে তো ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী নেওয়ার ব্যবস্থা আছে,
ডিজিটাল চাকরি ব্যবস্থাটা এখানে আনতে হবে। এখানে একটা জবাবদিহিতা আনা উচিত আমি মনে করি সবাইকে। এই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব থাকবে যে একটা মনিটরিং স্কিম করা উচিত, যেখানে একজন আমাদের আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হেড করে, একজন পুলিশের কর্মকর্তাকে সদস্য করে, আর একজন প্রসিকিউটরকে রাখা উচিত। দেশের ডিএনএ ল্যাব চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শরীফ আখতারুজ্জামানের হাত ধরে। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট দ্রুত পেতে হলে ল্যাবগুলোর সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের উচিত প্রথমে যে দুটো ল্যাব আছে সেই দুটো ল্যাবের দিকে নজর দেওয়া, অ্যাট দ্য সেম টাইম ম্যান পাওয়ার বাড়ানো, নতুন যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে আরও অন্যান্য ধরনের কাজ করা যায় সেই ইকুইপমেন্টগুলো কেনা, তো সেই জায়গাটায় আমাদের কিছু ঘাটতি আছে। আর বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো যেতে পারে বলে মনে করেন আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যে মামলাগুলো রয়েছে সেগুলোর দুর্বলতার আরেকটি জায়গা হচ্ছে আপোষ করা। আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটররা বলছেন, মামলা চলাকালীন সময়ে আসামি এবং বাদী দুপক্ষই আপোষ করে ফেলে এবং দুপক্ষের কেউই পরবর্তীতে আর আদালতমুখী হন না, ফলে বছরের পর বছর ঝুলতে থাকে মামলাটি। তাই এই আপোষ করার বিষয়ে আইনে স্পষ্ট করে বলা থাকা প্রয়োজন বলে মনে করেন আইনজীবীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় হলেও কলেজগুলোর পূর্বের নাম বিলুপ্ত হবে না, আগের নামের স্ব ক্যাম্পাস হিসেবে পাবে পরিচিতি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান জানিয়েছেন, নামের ঐতিহ্য ধরে রাখতেই এর সিদ্ধান্ত। সে সাথে যে 5টি কলেজে উচ্চ মাধ্যমিক আছে, বিশ্ববিদ্যালয় হলেও সেখানে চলবে এইচএসসির লেখাপড়া। সেই হিসেবে বিশ্বে একেবারে নতুন মডেলের বিশ্ববিদ্যালয় স্থাপনের নজির গড়তে যাচ্ছে ইউজিসি। কমিশন গঠন করো, শিক্ষা না সিন্ডিকেট। 8 বছর আগে রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার পর যে জটিলতা দেখা দেয় তার রেশ কাটছে না এখনো। 2 মাস আগে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয় প্রতিষ্ঠানগুলোকে। হঠাৎ এমন সিদ্ধান্তে জটিলতা আরও বাড়ে। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি তোলেন কেউ কেউ। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজের নেতৃত্বে 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন হচ্ছে। প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউ। তবে ইউজিসি চায় না নতুন নামে হারিয়ে যাক কলেজগুলোর ঐতিহ্যবাহী পুরনো নাম। 7 কলেজের যে আইডেন্টিটি, তাদের যে পরিচয়, এটা কিন্তু থাকবে, এটা হারিয়ে যাবে না। ঢাকা কলেজের আইডেন্টিটি নষ্ট হবে না। বদরুন্নেসা কলেজ, ইডেন গার্লস কলেজ, এটা থাকবে, এই নামগুলো থাকবে। কিন্তু একটা থাকলো ইডেন গার্লস ক্যাম্পাস, একটা ঢাকা ক্যাম্পাস, ঢাকা কলেজ ক্যাম্পাস, এভাবে করে ক্যাম্পাসগুলো থাকছে বলে এবং থাকবে বলে আমরা চিন্তায় রেখে অগ্রসর হচ্ছি। এদের আইডেন্টিটিকে আমরা নষ্ট করব না। জটিলতা আছে শিক্ষা ক্যাডারের শিক্ষকদের নিয়েও। সবচেয়ে বড় সমস্যা 7টি কলেজের 5টিতে রয়েছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় হলে তাদের পরিচয় কলেজ নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কোনটি হবে? তাদেরকেও তো আমরা সরাতে পারছি না, সুতরাং তাদের আইডেন্টিটি নষ্ট করছি না। এটা বিলুপ্ত হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমাদেরকে ধরে নিতে হবে যে এরা আছে, এদের অবস্থানকে অস্বীকার করার কোনো উপায় নাই। বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে চলবে কাজ। আপাতত যে কোনো একজন অধ্যক্ষ প্রশাসক হিসেবে দেখভাল করবেন ক্লাস, পরীক্ষা ও ভর্তি সহ সার্বিক বিষয়। যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে ছিল এতদিন পর্যন্ত, এখন 2nd, 3rd, 4th এবং মাস্টার্সে পড়াশোনা করছে, তারা কিন্তু এখনও ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী। ওখান থেকেই তারা ডিগ্রি প্রাপ্ত হবে। সেই ডিগ্রি সার্টিফিকেটটা আগে কি ছিল, এখন কেমন হবে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নামে থাকছে না আলাদা কোনো অবকাঠামো কিংবা কেন্দ্রীয় ক্যাম্পাস। ঢাকায় এমন কোনো জায়গা নেই যেখানে এই 7টা কলেজকে এক জায়গায় এনে আপনি আবার নতুন করে এস্টাবলিশ করবেন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 289 জন নেতাকর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মদত দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন 9 শিক্ষক ও 2 কর্মকর্তা। সোমবার রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে আরও 10 শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। আরও বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনুষদ ভিত্তিক 6টি স্ট্রাকচারাল কমিটি গঠন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 15 জুলাই ক্যাম্পাসের শিক্ষার্থীদের হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত গুমের ঘটনা তদন্তে যে কমিশন হয়েছে সেটির মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সময় বাড়ানোর এ প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের বাড়তি মেয়াদ 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি গত 15 মার্চ থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন কমিশন প্রতিবেদন জমা দেওয়ার জন্য 30 জুন পর্যন্ত সময় পাবেন। 5 সদস্যের এই কমিটির 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এ নিয়ে 2 মেয়াদে সময় বাড়ানো হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 27 আগস্ট গঠিত এই কমিশন কাজ শুরু করে। যশোরের প্রতিপক্ষের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি মীর সামিল সাকিব সাদি নিহত হয়েছে। সোমবার রাত 11:30টার দিকে শহরের জয়ন্তী সোসাইটির পেছনে ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাদি। বাড়ির সামনে পৌঁছাতেই সুমন ও মেহেদি সাদিকে ছুরিকাঘাত করে। রাকিব বাধা দিলে তারা গুলি ছুটতে ছুটতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গুলিতে আহত হয় সাদি। নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। পুলিশ আরও জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী ম্যানসেলের প্রধান সহযোগী ছিল সাদি। 5 আগস্টের পর আত্মগোপনে যায় সে। পরে ম্যানসেলকে চাঁদাবাজির টাকার ভাগ দেয়া বন্ধ করে দেয় সাদি। এরই জেরে এই হত্যাকাণ্ড ধারণা পুলিশের। অভিযুক্ত সুমন ও মেহেদির নামেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা সুগম করতে প্রস্তুত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। যাত্রীর চাপ সামলাতে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি। সেই সাথে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই রোধে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট একসময় যাত্রী চালকদের হাক ডাকে মুখর থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই পথে কমেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে ঈদের সময় প্রতিটি রুটের মতো দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও থাকে ঘরমুখী মানুষের ভিড়। তাই ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যানবাহনের চাপ সামাল দিতে এই রুটে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি ও 22টি লঞ্চ। আশা করি এবার যাত্রা সবারই শুভ হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে যতভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে সবারই মনে হয় চলাফেরার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এখন যেটা যেরকম এখন যেভাবে দেখতেছি ভোগান্তিক মানে খুব কম, সেইভাবে এভাবে করে আশা করি যে ঈদের সবাই এভাবে যেন থাকে। আগে জাম থাকতে এখন তার কোনো জাম থাকে না। এখন ঈদের ভিতর যদি ফেরি বেশি চলে তাহলে তার কোনো লোকজন ভোগান্তি হবে না। ঈদের সময় ওই গাড়ির চাপ থাকে বেশি, যাত্রীরও চাপ থাকে বেশি। ওই ফেরিগুলো অনেক সময় দেখা যায় যে বিকলহীন ওই সাইড করে রাখে। ঈদের সময় যদি ফেরিগুলো বসায় না রাখে তাহলে ভোগান্তি হবে না আমাদের। ঈদ উপলক্ষে মনে করেন যে যাত্রী যাতে সুষ্ঠুভাবে পারাপার হতে পারে আমাদের সে ব্যবস্থা নেওয়া আছে। রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে লঞ্চ ঘাটের পাশাপাশি ফেরি লোড আনলোডের জন্য চালু থাকবে 3টি ঘাটের 8 পকেট। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই সহ যাত্রী হয়রানি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের কয়েক স্তরের নিরাপত্তাও থাকবে। দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, জিপ, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের কিন্তু গোয়েন্দা নজরদারি আছে যাতে ঈদ রমজান উপলক্ষে
যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো যাত্রী সাধারণকে হয়রানি করতে না পারে। বর্তমানে প্রতিদিন এই ঘাট দিয়ে ছোট বড় প্রায় 1000 যানবাহন পারাপার হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। 5 আগস্টের পর থেকে রোগীদের দুর্ভোগ কাটছে না কুমিল্লা মেডিকেলে। প্রায় 7 মাস ধরে বন্ধ এমআরআই মেশিন, নেই এক্স-রে ফিল্ম, টেবিল সমস্যায় বন্ধ সিটি স্ক্যান মেশিনও। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। এসবের জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন হাসপাতাল সংশ্লিষ্টরা। কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে এসেছেন নাজমা বেগম। সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকায় পড়েছেন বাড়তি খরচের জাতাকলে। একই সমস্যায় সদর চাঁদপুরের রিনা আক্তার। পরীক্ষা কিংবা ওষুধ সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। সকাল থেকে ঘুরতে আসছি, এটা পরীক্ষা পাই না, আমরা মাংন করাই না, কোনো কইলে ওই এখানে জানে সেখানে জানে। এরপর আমরা ডরাইয়া কইতেছি বাড়িতে নিয়ে যাম, মানে এটা তো আমরা 12,000টি আনছিও না, করতামও পারি না। আমরা সুবিধা খুবই পাইতেছি যে সরকারি হাসপাতাল আইসা দেখা গেছে যে একটা পরীক্ষা নিরীক্ষা করতে গেলে অত টাকা দেন, ওষুধ দেওয়াই তারা না দিয়া বাহির থেকে কিনে আনতে বলে। স্বাস্থ্যসেবা নিতে আসা অনেকেই ক্ষুব্ধ হাসপাতালের অব্যবস্থাপনায়। সেবা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীকে। কুমিল্লা মেডিকেল সেন্টারে দুর্নীতিবাজ 1 নম্বর, এই বিল করে টাকা কে খা আইলে কয় যে আপনারা এখানে মেশিন নাই, ফিল্ম নাই, মেশিন নষ্ট চলে না। আজকে আমার বাবার কিডনি পরীক্ষা, ডায়াবেটিসের পরীক্ষা দিছে, এখন আসে দেখে ডাক্তার নাই, এখানে পরীক্ষা আমি কই করামু। কুমিল্লা মেডিকেলের এমআরআই মেশিন রুমের ফলস সিলিং খুলে পড়ার পর প্রায় 7 মাস ধরে সেবাবঞ্চিত রোগীরা। গত 2 ফেব্রুয়ারি থেকে টেবিল ত্রুটির কারণে বন্ধ সিটি স্ক্যান মেশিন, ফিল্ম না থাকায় কাজে আসছে না এক্স-রে মেশিনও। আমাদের মেশিন ঠিক আছে, কিন্তু ফল সিলিং ও কভার সিলিং এর জন্য আমাদের কাজ বন্ধ রয়েছে। পেশেন্ট টেবিল ওইটা মুভমেন্ট হচ্ছে না, এটার জন্য আমরা উপরে ডিরেক্টর স্যারকে চিঠি দেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক এসবের দায় চাপালেন আমলাতান্ত্রিক জটিলতার উপর। 500 বেডের হসপিটালে আমি 1475 রোগী এখানে সার্ভিস দেই, এটা তো 1000 বেডের হওয়া উচিত। সবচেয়ে বড় কথা, এটা সিটি কর্পোরেশনে না কেন, এরকম একটা মুখ্য একটা ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন বাখরাবাদ গ্যাস সিস্টেম কেন এগুলো সিটি কর্পোরেশনে না? এগুলো ব্যাপারে তো আপনার কোনো উদ্যোগ নিতেছেন না। তবে সমস্যা যাই থাকুক, দ্রুত সমাধান চান রোগী ও স্বজনরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিজ হামলায় প্রাণহানির শিকার কমপক্ষে 234 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। গাজা সিটি, খান ইউনিস সহ বিমান হামলার টার্গেট ছিল একাধিক অঞ্চল। তেল আবিবের দাবি, হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে অভিযান চালানো হয়েছে। আইডিএফ বলছে, নতুন করে সামরিক শক্তি সংগ্রহ করে হামলার প্রস্তুতি নিচ্ছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি। তাদের ঠেকাতেই এই অভিযান। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় মাঝে মাঝেই আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। গাজায় চালানো ইসরায়েলি হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নেতার মৃত্যু হয়েছে। এ তথ্য প্রকাশ করেছে হামাস পরিচালিত গণমাধ্যম। নিহত ওই হামাস নেতার নাম মাহমুদ আবু ওয়াতফা। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরাপত্তা বিভাগের দায়িত্বে ছিলেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, মঙ্গলবারের অভিযানে হামাসের 5 সিনিয়র নেতার মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যুর তথ্য এখনও নিশ্চিত করেনি হামাস। মঙ্গলবার গাজা সিটি, খান ইউনিস, রাফা সহ গাজার বিভিন্ন স্থানে একযোগে বর্বরতা চালিয়েছে ইসরায়েল। শত্রুদের প্রতি কোনো দয়া দেখানো হবে না, এই হুমকি দিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় উপত্যকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ইসরায়েলের বিমান বাহিনী গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে। শত্রুদের প্রতি কোনো দয়া দেখাবো না আমরা। স্পষ্ট করতে চাই, সব জিম্মিকে বাড়ি না ফেরানো পর্যন্ত থামবে না ইসরায়েল। নিরাপত্তা পরিষদ যদি এই যুদ্ধ বন্ধ করতে চায়, তবে তাদের এটাও নিশ্চিত করতে হবে যে জিম্মিরা বাড়ি ফিরছে।